অ্যাকশন। আত্মস্মৃতি, আবু জাফর শামসুদ্দিন। আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে। বাংলাদেশ চিরহরিতের দেশ, তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথায় যেন আলাদা বৈশিষ্ট্য আছে। ভাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপ। পশ্চিম অংশেই আমাদের ভিটেবাড়ি। গ্রামের পশ্চিমে বিশাল মাঠ, বর্ষায় বিরাট বেলায় বিলের সঙ্গে মিশে যায়। বেলায় বিল প্রকৃতপক্ষে একটা মস্ত বড় হাওর। শীতকালে মাঠের সর্বত্র বৈশাখ মাসে কয়েক বছর আগেও কালা আমন, ধলা আমন, খামার, বাজাল, কার্তিক, সাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো। পানি বৃদ্ধি পায়, ছিটিয়ে বোনা ধান গাছও লম্বা হয়। আষাঢ় মাসে বন্যার জলের সঙ্গে প্রবেশ করে শৈল, গজাল, বোয়াল, রুই, কাতল প্রভৃতি মাছ। কোচ, জুইতা প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে মাঝে রোদের ঝিলিক, কোন্দা এবং ডিঙি নৌকায় মাঠ ছেয়ে যায়। কাঁচা ধানের সবুজ শীষ নাড়িয়ে মাছ দৌড়য়। কোচ, জুইতার ঘায়ে বিদ্ধ করে শিকারি। ভাওয়াল পরগনার বর্ষাকালটা সত্যই চমৎকার। প্লাবিত মাঠের মধ্যে মধ্যে ছোট ছোট দ্বীপ সদৃশ পরস্পর বিচ্ছিন্ন গ্রাম। মাইলের পর মাইল সবুজ ধানের শীষ, মধ্যে মধ্যে আম, জাম, কাঁঠাল গাছ ঘেরা চিরহরিত পল্লী। পশ্চিমের হরিত মাঠ আমাকে মুগ্ধ করে। কেবলই মনে হতো ওই সবুজ মাঠটা যদি পাড়ি দিতে পারতাম। না জানি কি রহস্য লুকিয়ে আছে ওপারের ভাসমান গ্রামগুলোতে। বেলাই বিলের ওপর দিয়ে শীতে শীর্ণ বালু নদী প্রবহমান। তার পশ্চিম তীরে প্রতি শনি ও মঙ্গলবারে পুবাইলের হাট বসে। আমাদের গ্রাম হতে ৬-৭ মাইলের পথ। বর্ষায় নদী ও বেলায় একাকার হয়ে যায়। ভাওয়াল পরগনার নানা স্থান হতে তরি তরকারি, কাঁঠাল, আনারস, পেয়ারা, পাট, ধান প্রভৃতি বোঝাই ছোট বড় শত শত নৌকা বেলা ওঠার আগে এসে উপস্থিত হয় পুবাইলের হাটে। ঢাকা নারায়ণগঞ্জ হতে বড় বড় কঞ্জোরার নৌকা, নৌকোয় নৌকোয় কেনা বেচা, সে এক এলাহি কাণ্ড। আমার গ্রামের পরে ব্যাপারীরা সন্ধ্যা রাত্রেই নৌকা বোঝাই করত। কেনা বেচা শেষ করে গ্রামে ফিরে আসতো অনেক রাত্রে। আমার মনে হতো সার্থক জীবন ওই হাটুরিদের। ছইহীন ডিঙি নৌকায় চড়ে পুবাইলের হাটে যাওয়ার বায়না ধরেছি। বাবা ওই হাটে কচ্চিৎ কদাচিৎ যেতেন, অন্যদের সঙ্গে যাওয়ার অনুমতি দিতেন না। বেলাইতে নৌকোডুবি হলে রক্ষে নেই। বেলাই সম্বন্ধে নানা উপকথা প্রচলিত ছিল। আমার দাদি বলতেন এককালে নাকি বেলাই এবং শীতলক্ষা একাকার ছিল। বাইরা গ্রাম হতে পলাশ পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ মাইল ছিল খেয়া নৌকার পাড়ি। রাজা ছিলেন খাচ্চা ডোসকা নামক জৈনিক অধিবাসী। ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ বেলাই নাকি রাজপুত্র, পুত্রবধূ এবং নাতি নাতনি বোঝাই পানসি নৌকা গ্রাস করেছিল। শোকার্ত রাজার মনে প্রতিরোধ স্পৃহা জাগে। তিনি শপথ করলেন ডাইনি বেলায়ের বুকে কাক ও বক চড়বে, মাছ খাবে। তিনি বেলায়ের পানি নিষ্কাশনের জন্য অসংখ্য খাল কাটান। কার্তিক অগ্রহায়ণ মাসে এসব খাল দিয়ে বেলাইয়ের পানি শীতলক্ষায় নেমে যায়। শীতে সত্যই বেলাইয়ের বুকে কাক বকেরা হেঁটে হেঁটে মাছ খায়। সারস, সরাইল, পানকৌড়ি, ছেড়ছেড়িপি, পিপি, পোড়া প্রভৃতি নানা পাখি চড়ে বেড়ায়। আমাদের গ্রামের নিচে একটা বড় বিল। আমার বাল্যকালে এই বিলেও একবার বিশাল আকৃতির বড় বড় পাখির ৫ থেকে ৭০০ একটি ঝাঁক নেমেছিল। ওরা ২ ঘন্টার মধ্যে বিলের বড় বড় মাছগুলো নিঃশব্দে খেয়ে উড়ে গেল। দাদির মুখে শ্রুত এ লোককাহিনীটি আমার মনে রোমাঞ্চ সৃষ্টি করত।
বেলায়ের উত্তর প্রান্তে রাজবাড়ির গ্রাম। ভাবতাম ওই রাজবাড়িতেই হয়তো ছিল সুদূর অতীতের সেই মহাপ্রতাপশালী রাজা খাচ্চা-ডোসকার রাজধানী। বেলায় পথে আমার পুবাইলের হাটে যাওয়া হয় আরও অনেক পরে। তখন আমার বয়স 10-12 এবং বাবা বিলে বন্যার জলে সাঁতার শিখিয়ে ফেলেছেন। ভিটে বাড়ির নিচেই ঢালুতে পাট ক্ষেত। আষাঢ়ে পাট কাটা হয়, শ্রাবণে অথই পানি। ওই পানিতেই আমি আর আমার ছোট 2 ভাই সাঁতার শিখেছিলাম। গোসলের আগে বাবা ঘন্টা 2 ঘন্টা মসজিদের ঠান্ডা মেঝে অথবা বাংলা ঘরের তক্তপোষে ঘুমাতেন। ওই সময়টায় আমি ছিলাম ফ্রি। পাড়ার ডানপিটে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে বিলে নামতাম। ঘন্টা 2 ঘন্টা ঝাঁপড়ি খেলা চলত। মনে পড়ে একদিন ধরা পড়েছিলাম। সময় ব্যাপারে হুঁশ ছিল না। তখন প্রায় 1টা বাজে। ঘুম হতে জেগে আমাকে না পেয়ে বাবা কঞ্চির লাঠি হাতে খুঁজতে বের হন। বাড়ির দক্ষিণ পূবের এক বিলে আমাকে পাওয়া গেল। তাকে বিলের যে পারে দেখা গেল, আমি সে পারে উঠলাম না। অন্য পাড় দিয়ে উঠে এক দৌড়ে বাড়ি পৌঁছে দাদির আশ্রয় নিলাম। দাদির বয়স তখন 100, কিন্তু তখনও তিনি বেশ শক্ত সামর্থ্য, মেরুদণ্ড ঠিক। বাবা তাকে আম্মা সাহেব ডাকতেন। মায়ের কথার পৃষ্ঠে কথা তিনি কখনো বলতেন না। বাবা ছিলেন দাদির একমাত্র পুত্র সন্তান। তার 9 বছরের ছোট ছিলেন আমার ফুপু। ব্যাস এই 2 জন। হাটবাজারে এবং ঢাকা যাওয়ার সময় বাবা দাদিকে জিজ্ঞাসা করতেন, আম্মা সাহেব আপনার জন্য কি আনবো? দাদির ফরমাস ছিল এগুলো: পান, মজালো সুপারি, এলাচি, দারচিনি, গুয়া মৌরি, যষ্টি মধু, মগাই খয়ের, মতিহারি, সাদাপাতা, গুড়, কলা, খিরসা প্রভৃতি। দাদি দই, দুধ ও দই এবং মুড়ি ভালোবাসতেন। শিং, মাগুর, শৈল, গজাল, টাকি, বোয়াল ইত্যাদি মাছ খেতেন না। কবুতর এবং মোরগ ব্যতীত অন্য কোনো প্রাণীর গোশতও খেতেন না তিনি। পিতামহ 1857 খ্রিস্টাব্দে ঢাকায় বিদ্যাচর্চায় লিপ্ত ছিলেন। 1857 সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিল। বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয়। শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ দাগা হয়। এর ফলে নাকি প্রায় 5000 লোক মারা যায়। মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজের বিশেষ লক্ষ্য। ওদের পেলে ফাঁসি কাণ্ঠে ঝুলানো হতো। আন্ডাঘরের ময়দানে গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য মানুষ। দাদা ওই সময়ে প্রাণ ভয়ে ঢাকা ত্যাগ করেন। ঢাকা ছাড়ার পর তিনি মসজিদকে কেন্দ্র করে সংগ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামসমূহের বালক বালিকাদের দিনে এলাম শিক্ষাদানে নিযুক্ত হন। 1859 থেকে 60 সালের দিকে মাওলানা কেরামত আলী জৌনপুরী বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেন। দাদা তার শিষ্য হন। 2 জন মিলে আমাদের অঞ্চলে ইসলাম প্রচার করেন। বিদ্যা শিক্ষা দানের বিনিময়ে দাদা কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। বাবাও ওই ঐতিহ্য রক্ষা করেছিলেন। আমার বাল্যকালে বহু ছাত্রছাত্রী তার কাছে পড়তে আসতো। বাবার কাছে শুনেছি দাদার ব্যক্তিগত লাইব্রেরিতে নাকি 300 কেতাব ছিল। তার মধ্যে বেশ কিছু সংখ্যক হস্তাক্ষরে লিখিত গ্রন্থও ছিল। 2-4টি আমি নিজেও দেখেছি। বাবার 17 বছর বয়সে দাদার মৃত্যু হয়। আত্মীয় স্বজনরা বহু কেতাব নিয়ে যায়। আমার বাল্যকালে 70টি কিতাব ছিল। তার মধ্যে একটি ছিল আরবি অক্ষরে লিখিত বাংলা কেতাব। 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। আমরা মসজিদে আশ্রয় গ্রহণ করি। সারা রাত ব্যাপী ঝড় বৃষ্টিতে পিতামহের স্মৃতিবিজড়িত কেতাবগুলো প্রায় সবই নষ্ট হয়ে যায়। উর্দু কাসাসুল আম্বিয়া গ্রন্থটি পিতামহের লাইব্রেরির একমাত্র নিদর্শন রূপে এখন আমার কাছে আছে।
1919 থেকে 21 সালের কংগ্রেস খেলাফত আন্দোলনের সময়ে আমাদের গ্রামের উত্তর দিকের এক বড় চত্বরে এক বিশাল জনসভা হয়। বাবা সেই স্বদেশী জনসভায় সভাপতিত্ব করছিলেন। সভায় জৈনিক পাগড়িধারী মুসলিম বক্তার মুখে আমি সর্বপ্রথম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিষয় এবং ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দ দুটি শুনি। মনে হয় উক্ত বক্তা দেওবন্দি আলেম ছিলেন। সেকালে আমাদের অঞ্চলে বহু যুবক পড়াশুনো করতে দেওবন্দ যেত। মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয়ধ্বনি শুনেছিলাম সেদিনই প্রথম। বন্দে মাতারাম এবং আল্লাহ আকবর দুই ছিল সভার স্লোগান। সভা শেষে স্থানীয় কংগ্রেস কাম খেলাফত কমিটি গঠিত হয়। বাবা কমিটির সভাপতি নির্বাচিত হন। মনে পড়ে তিনি বাড়িতে চরকা নিয়ে আসে। দাদির কোম্পানির আমলের মানুষ সুতো কাটতে জানতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামের প্রায় সকলের বাড়িতে চরকা বসল। দাদি অনেককে সুতো কাটতে শিখিয়েছিলেন। ঘরে ঘরে মুষ্টির কঠি। প্রতি শুক্রবারে মসজিদে মুষ্টির চাল জমা হতো। সে চাল পৌঁছে দেওয়া হতো কেন্দ্রীয় কংগ্রেস খেলাফত অফিসে। বাবার নিত্যকার পোশাক ছিল সাদা পাঞ্জাবি, সাদা তহবন, সাদা টুপি, চটি, জুতো এবং ছাতা। তৎকালে হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের অধিকাংশ চটি জুতো ব্যবহার করত। হিন্দু মহিলারা জুতো পরত না। মুসলিম মহিলারাও সাধারণত চটি জুতো পরত না। কারো কারো প্যাটেন্ট লেদারের ফুলতোলা রঙিন পামশুও ছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণত চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচ্ছদ ছিল পেঁচিয়ে পড়া একটি শাড়ি। সারাদিন নগ্ন পথে কাজ করার পর রাত্রে পা ধুয়ে কেউ কেউ খড়ম পরত। অনেকের তাও ছিল না। প্রচণ্ড শীত পড়লে চাষি পুরুষেরা তাল গাছের ডালের গোড়ার খোল মাপ অনুযায়ী কেটে তার মধ্যে দড়ির বেড় দিয়ে এক ধরনের স্যান্ডেল তৈরি করে নিত। এগুলোকে বলা হয় পাউটি। অধিকাংশ চাষি পরিবারের শৌচ কার্য ও হাত ধোয়ার জন্য মাটির লোটা এবং ভাত খাওয়ার জন্য মাটির সানকি ব্যবহৃত ছিল। কলসিও ছিল মাটির। শয্যা ছিল বাঁশ বেতির দরমা। শীতকালে দরমার নিচে খড়কুটো এবং দরমার উপরে কাঁথা বিছানো হতো। আমাদের বাড়িতে কেরোসিনের কুপি জ্বলত। ঝড় বাদলের দিনে রাত্রির জন্য একটি ল্যান্টার্নও ছিল। অধিকাংশ লোকের বাড়িতে রুহুইনা গাছের বিচি হতে সংগ্রহিত তেলের প্রদীপ জ্বলত। এই প্রদীপের নাম মুছি। আমাদের গ্রামে 8-10টি পরিবারের একটি ব্রাহ্মণ পাড়া ছিল। একটি পরিবারের উপাধি ছিল চক্রবর্তী। বাকি সবাই ছিল ভট্টাচার্য ব্রাহ্মণ এবং একই গোত্রভুক্ত। অবশিষ্ট হিন্দুদের মধ্যে কয়েক ঘর গোয়ালা ব্যতীত বাকি সবাই ছিল নমশূদ্র। নমশূদ্রদের 3-4টি পরিবার কামার, ছুতোর ও করাতির কাজ করত। অন্যরা ছিল কৃষিজীবী। গোয়ালাদের মধ্যে একটি পরিবারের এবং একটি নমশূদ্র পরিবারের বহু জমি জমা ছিল। তালুক সত্ত্বেও ছিল ওদের অংশ। সুতরাং রাইয়ত প্রজাও ছিল। ব্রাহ্মণরাও তালুকদার ছিল। খাস খামার জমিও ছিল ওদের। ওরা নিজে চাষবাস করতো না। খাস খামার জমি নমশূদ্র ও মুসলমান চাষি বর্গা করত। অধিকাংশ ব্রাহ্মণ পরিবারের সুদি কারবার ছিল। অনাদায়ী রেহানি ঋণের দায়ে মুসলমান ও নমশূদ্র চাষিদের জমি সুদখোর ব্রাহ্মণ পরিবারগুলোর অধিকারে চলে যাচ্ছিল। চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হতো। 30-এর দশকে রোন সালিসি বোর্ড হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত অর্থনীতির বিরুদ্ধে কোনো প্রতিকার ছিল না। মুসলমানদের মধ্যে প্রায় সকলের পেশা ছিল স্বহস্তে জমি চাষ
অথবা জন্মজুরি। বর্ষায় অবসরকালটায় কেউ কেউ পাট ও তরিতরকারির কারবার করত। পাটের মৌসুমে একটি পরিবার বাকরখানি রুটি তৈরি করে ফেরি করত। গৃহস্থ গৃহিণী পাটের বিনিময়ে বাকরখানি রুটি এবং বেদেনীদের কাছ থেকে রেশমি চুড়ি রাখত। গ্রামে লেখাপড়ার চর্চা বিশেষ একটা ছিল না। মুসলমানদের মধ্যে একমাত্র আমার পিতাই মোটামুটি শিক্ষিত লোক। তিনি বাংলা ছাড়া উর্দু ও ফারসি বলতে পারতেন। আমার মা বাংলা বইপত্র পড়তে পারতেন, কিন্তু লিখতে পারতেন না। আমার ফুফু বাংলা, উর্দু, ফারসি বলতে ও লিখতে পারতেন। মুসলমান সম্প্রদায়ের বাকি অধিকাংশই ছিল নিরক্ষর। কেউ কেউ কায়ক্লেশে নাম অক্ষর করতে এবং পুঁথি পড়তে পারত। সমাজে পুঁথি পড়ুয়াদের বিশেষ সম্মান ছিল। আমির হামজা, সাইফুল মুলক ও বদিউজ্জামাল সোনাভান প্রভৃতি পুঁথি বিশেষ জনপ্রিয় ছিল। জ্যোৎস্না আলোকিত উঠানে বগুনার উপর কুপি জ্বালিয়ে পুঁথির মজলিস বসত। বাবা এসব পছন্দ করতেন না। আমাদের বাড়িতে পুঁথির মজলিস বসতে কখনো দেখিনি। ধান, পাট, আখের চাষ করা হতো গ্রামে। শীতকালে আখ ভাঙবার গাছ বসত। গ্রামের ছেলেরা আখের গাছের জোয়াল ঠেলত, আমিও ঠেলেছি। এই পরিবেশ কেটেছে আমার বাল্যকাল। এইখানেই গল্পটির সমাপ্তি।